ভাইয়া, জটিল সংখ্যাগুলোকে আমরা জ্যামিতিকভাবে বা জিওমেট্রিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব। যেমন বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারকে আমরা একটা অসীম দৈর্ঘ্যের সরল রেখা বা ইনফিনিট লাইনের স্ট্রেট লাইন দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তো এখন কোশ্চেন হচ্ছে যে জটিল সংখ্যাগুলোকে একইভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমরা অলরেডি আরও একটা বিষয় দেখেছি যে বাস্তব সংখ্যা বেসিক্যালি জটিল সংখ্যার সেটেরই একটা পার্ট। তবে একটা বিষয় একটু খেয়াল করেন যে আমরা জানি যে এই নাম্বার লাইনের প্রত্যেকটা পয়েন্ট মূলদ এবং অমূলদ সংখ্যা দ্বারা কমপ্লিটলি ফিট, যেটা ভ্যাডেটকিন্সের প্রুফ ছিল। তাই এই নাম্বার লাইনের উপরে আপনি কিন্তু আর অন্য কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। অর্থাৎ এটাকে যদি আপনি মূলবিন্দু বা অরিজিন ধরেন এটা 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, -1, -2, -3। এখন ভাই আমরা তাহলে আই দ্বারা যে নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করলাম, অর্থাৎ √(-1), √(-2), √(-3), এই নাম্বারগুলোকে ভাই আসলে কোথায় বসাবো? তো ভাইয়া একটা বিষয় একটু খেয়াল করেন, আমরা ইভেন ভেক্টরের কনসেপ্ট যখন পেয়েছি, ফিজিক্সেও ভেক্টর পড়তে গিয়ে আমরা যখন দেখেছি যে ধরেন আপনি একটা বস্তুর গতিকে ডিফাইন করতে চাচ্ছেন। এখন এই গতিটা যদি একমাত্রিক একটা সরল রেখায় ডিফাইন করা সম্ভব না হয়, তখনই কিন্তু আমরা 2Dতে চলে যাই। ধরেন একটা বস্তু এইভাবে চলতেছে, তার গতিকে আপনি যদি ডিরেক্টলি অনলি সরল রেখায় চলে, তার গতিকে আপনি ডিরেক্টলি একটা সরল রেখা দ্বারাই রিপ্রেজেন্ট করতে পারতেছেন। কিন্তু যখন এইভাবে চলতেছে, অর্থাৎ সে গতিটা দ্বিমাত্রিক একটা তলে থাকতেছে, তখন কিন্তু আপনি তাকে রিপ্রেজেন্ট করার জন্য ভেক্টর প্রসেসে দুইটা একক ভেক্টরের দরকার হয়েছিল আইজ, এবং এটাকে 2Dতে নিয়ে ব্যাখ্যা করা লাগছে। সিমিলার কনসেপ্ট এখানেও যে ভাই আমরা যখন জটিল সংখ্যাকে ব্যাখ্যা করতে যাচ্ছি, যেহেতু 1 ডিমেনশনাল লাইন কমপ্লিটলি ফিল্ড উইথ রিয়েল নাম্বারস, তাই জটিল সংখ্যাকে ব্যাখ্যা করার জন্য আমরা এই সরল রেখার সাথে লম্বভাবে আরেকটা সরল রেখাকে চিন্তা করতেছি, এবং কাল্পনিক সংখ্যাগুলো এই রেখার উপরে থাকবে, অর্থাৎ I, 2I, 3I, তারপর -I, -2I, -3I বসিয়ে দিলাম। তাহলে দেখেন আমরা অলরেডি ইমাজিনারি নাম্বারগুলোকে এখানে বসাতে পারতেছি। এখন যদি আমরা এরকম একটা জটিল সংখ্যার কথা চিন্তা করি যে ভাইয়া 2 + 3i, তার মানে তার রিয়েল পার্ট কি? তার রিয়েল পার্ট 2, তার ইমাজিনারি পার্ট কি? 3। তাহলে 2 + 3i যে নাম্বারটা, এই নাম্বারটা ভাইয়া কোথায় হবে? দেখেন রিয়েল পার্ট যদি 2 হয়, আপনি এখান থেকে ডিরেক্টলি 2 ইউনিট ডানে যাবেন, তারপরে 3i, তাহলে ইমাজিনারি পার্ট কত? 3, তারপরে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 3 ইউনিট যাবেন, যাওয়ার পরে যে নাম্বারটা পাবেন সেটা হচ্ছে 2 + 3i। তো এই লাইনটাকে এই লাইনটাকে আমরা বলি হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। জেড আসলে বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারকে বোঝায় এভাবে, ধরেন z = x + iy or a + bi সামথিং। আর এই লাইনটাকে আমরা কি বলি? এই লাইনটাকে আমরা বলি হচ্ছে ইমাজিনারি অফ জেড। অর্থাৎ এই অক্ষটাকে আমরা এখন বলবো রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, আর এই অক্ষটাকে আমরা বলবো এখন ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ। ভাইয়া ধরেন আমরা একটা সংখ্যাকে i দ্বারা গুণ করলাম, সাপোজ 1। এই সংখ্যাটাকে যদি আপনি i দ্বারা গুণ করেন, তাহলে রেজাল্টটা কি হবে? 1 × i মানে i, এবং আর্গন প্লেনে তার অবস্থানটা কোথায়? 1কে i দ্বারা গুণ করলে সেটা এখানে চলে আসবে। যদি 2কে i দ্বারা গুণ করেন, তাহলে 2i এখানে চলে আসবে। 3কে i দ্বারা গুণ করলে thrice i এখানে চলে আসবে। তার মানে ভাইয়া বিষয়টা কি আমরা বুঝতে পারতেছি কিনা যে আমি যখন i দ্বারা গুণ করতেছি সংখ্যাটা, আর্গন প্লেনে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরে গেল। দেখেন এই যে এই অবস্থান থেকে ঘুরে এই অবস্থানে চলে আসছে, তার মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঠিক 90 ডিগ্রি ঘুরে গেল। আমরা যদি আরেকটা এক্সাম্পল খেয়াল করি যে আইকে যদি আবার i দ্বারা গুণ করেন, সাপোজ i-কে i দ্বারা গুণ করবেন, তাহলে i × i কি দাঁড়াচ্ছে? i² = -1। তাহলে এই আইকে দেখেন এই যেভাবে চিন্তা করলে, এই যে আইকে যখন আমি i দ্বারা গুণ করলাম, সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে আবার এই অবস্থানে চলে আসলো। কার সাপেক্ষে ঘুরতেছে? মূলবিন্দু বা অরিজিনের সাপেক্ষে। তার মানে ভাই আমরা বিষয়টা এরকম বলতে পারি কিনা যে i দ্বারা গুণ কথাটার মানে হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে
ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘূর্ণন। ভাইয়া তার মানে যতবার আই দ্বারা গুণ করবেন ঘড়ির কাঁটার বিপরীতে ঠিক ততবারই 90 ডিগ্রি করে ঘুরবে। অর্থাৎ আমি যদি আপনাকে বলি ভাইয়া আই স্কোয়ার দ্বারা গুণ মানে কি, মূল বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীতে, ভাইয়া প্রথমে একবার আই দ্বারা গুণ করেছি তখন 90 ডিগ্রি রোটেট করেছে, আবার যদি আই দ্বারা গুণ করি তাহলে আবার 90 ডিগ্রি রোটেট করবে, তাহলে 2 × 90 ডিগ্রি ঘূর্ণন। সিমিলারলি তাহলে আমরা এটা বলতে পারি না ভাইয়া i⁴n দ্বারা গুণ মানে মূল বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীতে n × 90 ডিগ্রি ঘূর্ণন। তো ভাই এবার একটু খেয়াল করি, ধরেন আমরা একটা সংখ্যা 3 + 4i, এই সংখ্যাটাকে i দ্বারা গুণ করলাম, i দ্বারা গুণ করলাম, i দ্বারা গুণ করলে সংখ্যাটা কি হয়ে যাবে, 3i + 4i² = 3i - 4 -4 + 3i। ভাই আমরা এটা বলতে পারি যে আর্গন প্লেনে এই নাম্বারটা যেখানে আছে আর এই নাম্বারটা মূলবিন্দুর সাপেক্ষে ঠিক 90 ডিগ্রি রোটেট অবস্থায় আছে। এবার ভাই আমরা একটা বিষয় লক্ষ্য করি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেমন আই বড় নাকি নেগেটিভ আই বড়। এই কোশ্চেনটা কিন্তু ভাই আমাদেরকে ম্যাক্সিমাম সময় ভাবিয়ে তোলে এই কারণে যে ভাই এই কোশ্চেনটা আপনি যখন করছেন তাহলে মানে ঝামেলা আছে, তাহলে মানে নেগেটিভ আই বড়, নাইলে এই সিম্পল কোশ্চেন কেন করলেন। তো ভাই আমরা একটা সংখ্যা বড় না ছোট এই যে এরকমভাবে যদি লিখি, তার আগে আমাদেরকে আসলে বুঝতে হবে যে কোনটা সত্য, আই গ্রেটার দেন 0 নাকি আই লেস দেন 0। ভাইয়া ধরেন যদি আই গ্রেটার দেন 0 হয় তাহলে i² গ্রেটার দেন 0, যেটা বলতেছে -1 গ্রেটার দেন 0। বাট ভাই এটা তো সম্ভব না, তাই আই 0 থেকে বড় হওয়া পসিবল না। তাহলে ধরে নিলাম আই 0 থেকে ছোট, আই লেস দেন 0, নেগেটিভ আই গ্রেটার দেন 0। ভাই -1 দ্বারা গুণ করলে অসমতার দিক চেঞ্জ হয়ে যায়। ভাই এবার যদি আবার আপনি স্কোয়ার করেন, -i² গ্রেটার দেন 0, তার মানে i² গ্রেটার দেন 0। আবার আপনি কোন কন্ডিশনে চলে আসছেন ভাইয়া, -1 গ্রেটার দেন 0। তার মানে ভাইয়া দেখেন এইটাও পসিবল না, এটাও পসিবল না, ভাই এটাও সম্ভব না, এটাও সম্ভব না, ইভেন i ইজ নট ইকুয়াল টু 0। তার মানে ভাই আমরা আসলে কোন একটা কন্ডিশনে আসলাম, দেখেন একটা নাম্বার i যে 0 থেকে বড় হইতে পারতেছে না, 0 থেকে ছোট হইতে পারতেছে না, 0 সমান হতে পারতেছে না। তার ফলে ভাই আসলে এই কথাটা কিন্তু আমাদের বলা সম্ভব না আই বড় নাকি নেগেটিভ আই বড়, কারণ আমি তাদেরকে কম্পেয়ার করার জন্য যে জরুরি শর্তটা ছিল সেটা বের করতে পারিনি। তাই ভাইয়া দুইটা জটিল সংখ্যা, সাপোজ ধরেন 2 + 3i, আর একটা জটিল সংখ্যা ধরেন 5 + 7i, অনেকেই হয়তো বলে বসে ভাই এটা মনে হয় বড়। এই দুটা জটিল সংখ্যার মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট এটা নির্ণয় করা যায় না। বাস্তব সংখ্যায় যেমন ভাই একটা বিধি মেনে চলে যে দুইটা সংখ্যা এ আর বি, দুইটা রিয়েল নাম্বারের মধ্যে এই প্রপার্টিসটা আছে যে ইদার এ গ্রেটার দেন বি, অর এ লেস দেন বি, অর এ ইকুয়াল টু বি, এই তিনটার যে কোনো একটা সত্য হতে হবে। কিন্তু জটিল সংখ্যায় এরকম কোনো রুলস নাই। আমি দুইটা জটিল সংখ্যা দিলে তাদের মধ্যে যে কোনো একটা বড় বা যে কোনো একটা ছোট এটা বলতে পারি না। হ্যাঁ ইকুয়াল হতে পারে, বাট ছোট বা বড় বের করা যায় না। তাই ভাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, দুটি জটিল সংখ্যার মধ্যে কে বড় কে ছোট, যখন এই কাল্পনিক পার্টটা অ্যাড হবে তখন আপনি এটা কোনোদিনই বলতে পারবেন না।